তুই আমার বিশ্বাস ছিলি লিখেছেন জান্নাতি আক্তার যারা। শেষ পর্ব। তাকবীরের বুকের সামনে শার্টের বোতাম খুলতে খুলতে ধীর পায়ে রুমে প্রবেশ করলো। আরাতকে বিছানায় শুয়ে থাকতে নিজের ভাবনার জগতে ডুবে থাকতে দেখে তাকবীর নিজের উপস্থিতি জানান দিতে গলা কাকার দিয়ে আরাতকে ডেকে উঠল। রাত। আরাত তাকবীরের কণ্ঠে প্রথমে চমকে বিছানায় উঠে বসে তাকবীরকে দেখে স্বাভাবিক হয়ে বিছানা থেকে নামতে নামতে বলল, ও আপনি এসেছেন তাহলে। বলতে বলতে তাকবীরের হাত থেকে কোটটা নিজের হাতে তুলে নিয়ে ধীর পায়ে কোট নিয়ে বেলকনির দিকে এগোতেই হঠাৎ তাকবীরের পেছন থেকে আয়াতের হাত ধরে ফেললো। মুহূর্তের মধ্যে একটা টানে নিজের বুকের কাছে এনে ফেললো। আয়াত কিছু বুঝে ওঠার আগেই তাকবীর আলতা করে আয়াতের থুতনিতে হাত রেখে আয়াতের মুখে ধীরে ধীরে নিজের দিকে ফেরালো। তবুও আয়াতের চাহনির নিচেও ঠোঁটের কোণে জমে থাকা অভিমান স্পষ্ট। তাকবীর কয়েক সেকেন্ডের নিঃশব্দে তাকিয়ে রইল বইয়ের অভিমানী মুখের পানে। বইয়ের অভিমান বুঝতে পেরে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে গম্ভীর স্বরে টেনে বলল, মন খারাপ কেন হতে যাবে? অভিযোগ নেই। আরেক ঠোঁট ফুলিয়ে খুব আস্তে উত্তর করলো, অনেক আছে। তারপর ভ্রু তুলে মৃদু হেসে বলল, এত অভিযোগ কেন? আপনি ভীষণ অবাধ্য যে। এবার একটু বাধ্য হওয়া উচিত। আর চোখ বন্ধ করে মাথা ঝাঁকালো। বাধ্য হতে কি করতে হবে? প্রথমে আপনার কুমড়ো মুখে হাসি আনতে হবে। আনলাম। দ্বিতীয় বাড়ির সবার সাথে টাইম স্পেন্ড করতে হবে। টাইম স্পেন্ড করতেই হবে? আমার তো একটু তুমি এনাফ। নো এক্সকিউজ, করতেই হবে। ওকে ডান। শুনুন না। তাকবীর ভারী কণ্ঠ ভেসে এলো। শুনছি। আর তাকবীরের বুক থেকে মাথা তুলে তার মুখের দিকে তাকালো। নরম হাত দিয়ে তাকবীরের হালকা বেড়ে ওঠা খোঁচা খোঁচা দাড়িগুলো একটু স্পর্শ করলো। তাকবীর ভ্রু নাচিয়ে ইশারা করেছে বলার জন্য। আরাত পুরো আঙ্গুল দিয়ে তাকবীরের হালকা বেড়ে ওঠা খোঁচা খোঁচা দাড়িগুলো স্লাইড করতে করতে মৃদুস্বরে বলল, বাবা, মা, বড় মা সবার তো বয়স হয়ে যাচ্ছে। আমাদেরও বয়স বেড়ে যাচ্ছে। সময় তো আর কারোর জন্য অপেক্ষা করে না। কখন কার ডাক আসে বলা তো যায় না। আমরা কি পারি না তাদের সাথে প্রতিটা সন্ধ্যা উপভোগ করতে? তাকবীর আয়াতের মুখের দিকে অদ্ভুতভাবে চেয়ে রইল। তাকবীর হয়তো এই প্রত্যাশা করেনি যতটা আয়াত ভেবেছে। কখনো এমনভাবে ভাবা হয়নি সত্যিকার মৃত্যু বলে কয়ে আসে না। কি হলো, কিছু বলছেন না যে? তুমি অনেক ম্যাচিওর হয়ে গেছো রাত, তাই। আরাত দুষ্ট হেসে বলল, তাহলে চলুন না আরেকটা বেবির প্ল্যান করি। তাকবীর কপালে ভাঁজ পড়ল। কয়েক সেকেন্ডে আরাতের কথার বোঝার চেষ্টা করে পুরো কুচকে জানতে চাইল, ম্যাচিউরিটি আর বেবির মাঝে রিলেশন কি? আরাত দুষ্ট হাসি মুখে রেখেই দু হাতে তাকবীরের গলা জড়িয়ে ধরিয়ে বলল, আমি ধৈর্যশীল। হ্যাঁ, আপনার পোস্তার বউ। তাকবীর মাথা এবার ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, আমি আপনার বেবিকে ঠিকঠাক সামলাতে পারি। অফকোর্স, অলরেডি 2টা বড় হয়ে গেছে। তো আমার আরও বেবি চাই, মিনিমাম আমার আরও ডজনখানেক বেবি চাই তো। তাকবীর চোখ মুখ কুচকে নাক সিটকে বলল, নো ওয়ে। আপনি খুবই স্বার্থপর মানুষ। আমার এত সুন্দর একটা স্বপ্ন আর আপনি একদমই সাপোর্ট দিচ্ছেন না। তাকবীর হেসে ফেলল। আরাতকে একটু কাছে টেনে নিয়ে শান্ত গলায় বলল, ম্যাডাম স্বপ্ন দেখা শেষ হলে একটু বাস্তবে ফিরে আসেন। ডজনখানেক মানে জানেন তো? আরাত পুরো নাচিয়ে বলল, জানবো না কেন, 12টা। আর আমি তো ওদের লিস্ট বানিয়ে রেখেছি। তাকবীর অবাক হয়ে বলল, কিসের লিস্ট? বেবিদের নামের লিস্ট। তাকবীর হেসে ফেলল জোরে। আরাত মুখ লুকিয়ে হেসে ফেলল। পুনরায় নাটকীয় ভঙ্গিতে আঙ্গুলে গুনে গুনে বলতে শুরু করলো, মেয়ে হলে নাম রাখবো মাহারমন মেহেরিন, আয়রা ইনায়া, আর ছেলে হলে নাম রাখবো আয়ান সামির রায়ান। তাকবীর সাথে সাথে আয়াতকে থামিয়ে দিল, এই দাঁড়াও, তুমি তো পুরো ক্রিকেট টিম বানানোর প্ল্যান করে ফেলেছো। আরাত গর্বিত মুখে বলল, শুধু টিম, সাথে রিজার্ভ বেঞ্চও থাকবে। তাকবীর মাথায় হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, ইয়া আল্লাহ। আরাত এবার শব্দ করে হেসে উঠল। তাকবীরের কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলল, আচ্ছা ঠিক আছে, দরজা খানিক না তাহলে। আর একটা, মোট 3টা বেবি হবে। তাকবীর হেসে আরাতের নাক টেনে দিল, ওকে ডান, তাহলে আমি পুরো সাপোর্ট দেব। দুজনে এবার হেসে উঠল। তাদের খুনসুটির মধ্যে তাকবীর অফিসের ঝামেলা সম্পূর্ণ ভুলে গিয়েছে। এই মেয়েটার সঙ্গ পেলে তাকবীরের মতো বুঝদার ছেলেটাও অবুঝ হয়ে যায়। তখনই দরজার বাইরে থেকে আনাসের কণ্ঠ ভেসে এলো, ভাইয়া আসবো? তাকবীর আরাত দুজনে চমকিত দৃষ্টিতে দরজার দিকে তাকালো, কারণ শুধু আনাসের কণ্ঠ নয়, ছোট মাহার কান্নার আওয়াজও ভেসে এসেছে। তাকবীর আনাসকে রুমের ভিতরে প্রবেশের পারমিশন দিতেই আনাস রুমে প্রবেশ করলো। কি হয়েছে আমার মাম্মার? এমন করে কাঁদছো কেন? মানুষ পচা বলবে তো মাম্মা। তাকবীর মেয়ের গালের দিকে তাকাতেই শীতল মাথাটা হঠাৎই তাও তাও করে জ্বলে উঠল। সব বন্ধ করে স্বাভাবিক হয়ে আনাসের দিকে প্রশ্ন ছুড়ে দিল, ওর মুখে এই হাতের ছাপ কেন? কে আমার মেয়েকে কাঁদিয়েছে? আনাস চুপ করে আছে। তাকবীরের দিকে তাকাচ্ছে, আরেকবার আয়াতের দিকে তাকাচ্ছে। এরপর কণ্ঠ খানে নামিয়ে আনাসের উপরে চেঁচিয়ে উঠল, কি হলো, এখন চুপ করে আছো কেন? খুব তো ছেলেকে মাথায় তুলে রাখো। এবার ভাইয়াকে বলো তোমার এতটুকু ছেলের গুণের কথা।
আয়রার কথায় আয়াত তাকবীরের মুখে স্বাভাবিক হয়ে এলো। মায়ের উষ্ণ আদর পেয়ে কান্না করতে করতে মায়ের গলা জড়িয়ে ধরে ঘুমে গিয়েছে। আয়াত তাকবীর দুজনের মুখ চাওয়াচাই করে আয়াত মাহাকে বিছানায় শুয়ে দিতে গেল। আয়রার কথায় এতক্ষণে দুজনেই বোঝা হয়ে গিয়েছে। মাহাকে থাপ্পড় কে দিয়েছে, কিন্তু কেন? আয়াত মাহাকে বিছানায় শুতে দিতে দিতে বলল, আপু থাক না, ছোট বাচ্চা পড়া হয়ে। আয়াত তুই চুপ কর, ছোট বাচ্চা তাই না? তোদের এই আদরের ছেলেটাই বেপরোয়া হয়ে যাচ্ছে। আর সামান্য একটা বিষয়ে মেয়েটাকে থাপ্পড় দিয়েছে, কাল যদি এর থেকে আরো বড় কোনো ক্ষতি করে বসে তখন কি হবে? ছোট বলে বলবি হ্যাঁ? আয়াতকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে আয়রা তেতে উঠে বলল কথাগুলো। আয়রার কথায় আয়াত পুনরায় বলল, একদম না আপু, আমার এরম কখনোই মাহার কোনো ক্ষতি করবে না। তুমি দেখো, বড় হয়ে গেলে ও ঠিক হয়ে যাবে। তুমি কিন্তু এরামকে একদম বকবে না, বলে দিলাম। ভুল ধারণা তোর আয়াত, আমি ওকে বকছি না, কিন্তু ভুলটাকে ভুলই বলতে হবে। আজকে ঈশান আর ঈশার ছেলে আশিক মায়ের মেয়ে মহুয়ার কপালে থেকে টিপ খুলে নিয়ে মাহার কপালে পরিয়ে দিয়েছে। শুধু এতটুকু কারণের জন্যই মাহাকে থাপ্পড় দিয়েছে, শুধু এতে ক্ষান্ত হয়নি। ঈশানকে মারতে মারতে ঈশানের নাক মুখ থেকে রক্ত বের করেছে। ভাগ্য ভালো ছিল আরুষ রাফি ওখানে ছিল, নয়তো ঈশানকে নিয়ে এত রাতে হাসপাতালে ছুটতে হতো। তুই বল, মা কি ওর একাই কাজিন? ঈশানও তো ওর কাজিন। এমন চলতে থাকলেই ছেলে বুঝবেই না ঠিক কি ভুল। আয়রার মুখে লেগে আছে বিরক্ত আর চিন্তার ছাপ। আরা তো সেম। আনাজ কিছুক্ষণ সময় নিয়ে গলা খাকার দিয়ে বলে উঠল, ভাইয়া আমি একটু ডিসিশন নিয়েছি। তারপরে রুম থেকে বাইরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আনাসের কথায় চোখে শান্ত রেখে আনাসের দিকে তাকালো। কিছুটা সময় নিয়ে আমতা আমতা করে আনাস বলল, আমি ডিসিশন নিয়েছি, ইরা আর এরানকে নিয়ে লন্ডনে সেটেল হব। কোনোভাবেই দীপ্তি চৌধুরীকে জিততে দেওয়া যাবে না। আমি নিজে বিজনেসটা হ্যান্ডেল করব। এরান মাহার থেকে দূরে থাকলে এরানের কোনো ব্যাড ইফেক্ট মাহার উপরে পড়বে না। বড় হয়ে গেলে নিজেরাই বুঝতে শিখবে। দ্যাটস বেটার। তাকবীরকে উত্তর করতে দেখা গেল না। ফোন হাতে নিয়ে রুম থেকে বের হওয়ার আগে শুধু গম্ভীর গলায় বলল, এটা শুধু তোর আমার ডিসিশন না, বড়দের সাথে আলোচনায় বসে সবকিছু ফাইনাল করতে হবে। বড়দের সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎ। বিয়ে বাড়িতে ধুম লেগে গিয়েছে। বাড়ির উঠোনে গরু জবাই করা হচ্ছে। গ্রামের বৌচিরা সবজি কেটে নিচ্ছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলছে। বিয়ে বাড়ির উঠোনে বিয়ের ধুম চলেও বাড়ির ভেতরে চলছে শোক। একদল তরুণ তাদের বরদের খোঁজ পাচ্ছে না। সকাল 8টা বাজতে চললো, এখন তো কাউকে চোখে পড়ছে না। ওরা কোথায় যেতে পারে? হানিয়া কালে হাত থেকে বলল, ভাবি টেনশন করো না, আছেই হয়তো, বাইরে কোথাও চলে আসবে। সন্ধ্যা হানিয়ার দিকে তাকিয়ে বলল, আপু আমি ঘুম থেকে ওঠার পর থেকে তোমার ভাইকে দেখতে পাইনি, ফোনটাও ধরছে না। এর আগে কখনো এমন হয়নি। তার উপর অচেনা জায়গা। মায়া সোফার কিনারায় কোনোই রেখে মাথায় হাত টেকিয়ে বলল, সন্ধ্যা হাবিব ভাইয়া তো আর একা না, আনাস ভাইয়া, আদিল ভাইয়া, আমান ভাইয়া, আলবি, আহিনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমার লুচ্চার কথা কি বলবো? আমি ড্যাম শিওর এত কিছুর পেছনে ওই লুচ্চার কুবুদ্ধি আছে। তাদের আলোচনার মধ্যে আয়রা সবার জন্য চা নিয়ে এলো। এবার সবার হাতে হাতে চায়ের কফি দিতে দিতে বলল, আশিক ভাইয়ের দোষ একা দিচ্ছ কেন? এখানে সবাই সমান দোষী। বিয়ে বাড়িতে কাজে সাহায্য না করে সবাই মিলে কাউকে কিছু না জানিয়ে আমাদের টেনশনে ফেলে দিয়েছে। কোথায় একটা উধাও হয়ে গিয়েছে। সবাই চা নিলেও চিন্তিত হানিয়া চা নিল না। তার স্বামীর প্রতি চিন্তাটা একটু বেশি হচ্ছে। নতুন দম্পতি বলে কিনা। আরিশা রুম থেকে বের হয়ে এসে আয়াতের পাশে বসতে বসতে বলল, কিরে ওদের কোনো খবর পেলি? না আপু, তোমাদের বর দেখো গিয়ে অন্য মেয়ের সঙ্গে পালিয়ে গিয়েছে। আর তার ছেলে মেয়েকে খাওয়ানো শেষ করে সবাইকে এক নজর দেখে নিল। সবার মুখে চিন্তার ছাপ দেখে প্লেটে এটো হাত ধুতে ধুতে হাসি মুখে বলল কথাটা। আয়রা আরাতকে চোখ রাঙিয়ে বলল, আরাত এই সময় মজা করবি না। উফ আপু, মজা করতে কেন যাবো, আই এম সিরিয়াস। আরিশা বলল, জানিসই তো আরাত, তুই তাকবীর ভাইকে বিয়ে করে জিতে গিয়েছিস। যদি অন্য কারোর সঙ্গে তোর বিয়ে হতো, বিশ্বাস কর বোন, তোর বরকে আমরা আচ্ছা মতো ধুয়ে দিতাম। বাট আফসোস, তা সম্ভব না। সবার কথা বলার মাঝে হানিয়ার ফোনটা হঠাৎ ভাইব্রেট করে উঠল। হানিয়া চটজলতি ফোনের স্ক্রিনে তাকালো আদিলের মেসেজ। আমাকে নিয়ে টেনশন করো না, আমি ঠিক আছি। আমরা এখন আরশের বাড়িতে, আর বাকি সবাই ঠিকঠাক আছে, ওদের বলে দিও। সবার নজর হানিয়ার উপরে। হানিয়া মেসেজটা পড়ে সবাইকে এক নজর দেখে নিয়ে পুরো কুচকে টাইপিং করতে লাগলো। আরশদের বাড়িতে কি করছো, আর তোমরা গেলে কখন? হানিয়ার মেসেজ সিন হতেই পুনরায় বিপরীত পাশ থেকে টাইপিং হলো, ভোর রাতে, আর আমরা এখান থেকে বরযাত্রী হয়ে যাব। আদিলের মেসেজটা পড়তে হানিয়ার মেজাজ বিগড়ে গেল। এখানে সবাই দুশ্চিন্তায় ফেলে রেখে এরা কিনা বরযাত্রী হতে গেল। জমে থাকা সব রাগ গিয়ে পড়লো মেসেজটার উপরে। তোমরা সেখানে এনজয় করছো, আর আমরা এখানে তোমাদের টেনশনে খাওয়া দাওয়া বন্ধ করে বসে আছি। এই তুমি কার পারমিশনে গিয়েছো? বলি যাওনি কেন? মেসেজটা পাঠিয়ে হানিয়ার আগেশ্বরে চিৎকার করে বলল, এ আয়রা চা দে তো, দাও তো। হঠাৎ হানিয়ার মুখে বাকভঙ্গির পরিবর্তন দেখে সবাই বেশ অবাক হলো। ঠিক তখনই ওপাশ থেকে আদিলের আবারও মেসেজ এলো, বিশ্বাস করে বউ,
আমি আসতে চাইনি। ভোর রাতে আশিক ভাই আর হাবিব ভাই আমাকে পাচা কোলে করে উঠিয়ে নিয়ে এসেছে। এবার হানিয়ার মুখটা কিছুটা স্বাভাবিক দেখা গেল। সন্ধ্যা অবাক কণ্ঠে বলল, কি হয়েছে আপু, কার মেসেজ? হানিয়া টাইপিং করতে করতে বলল, ভাবি ওরা সবাই আরসের বাড়িতে যাত্রী হয়ে আসবে। কথাটা বলতে বলতে মেসেজে টাইপিং করলো। আগে মেসেজ দিলে এত টেনশন করতাম না। তোমাদের জন্য পুরো বাড়ির পরিবেশ গুমট হয়ে আছে। ওপাশ থেকে আদিলের মেসেজ, সরি বউ, রাগ করে না, ফোন দেওয়ার মতো সুযোগ হয়ে ওঠেনি। ইটস ওকে, সাবধানে ফিরো। হানিয়া মেসেজে শেষ করে সামনে তাকাতেই দেখলো কিছুক্ষণ আগে হানিয়ার পিকে যাওয়া মেজাজে এখন বাকি সবার মধ্যে জেগে উঠেছে। সন্ধ্যার রাগী গলায় দাঁত কিরমির করতে করতে বলল, ফার্দার যদি তোমার ভাই এমন কিছু করে, সত্যি বলছি হানিয়া আপু, তোমার ভাইকে আমি ছেড়ে দেব না। হানিয়া হেসে বলল, ছেড়ে দিতে কে বলেছে ভাবি? একদম শক্ত করে শাড়ি আঁচলে বেঁধে রেখে দেবে। আরাত দুইজনের কথোপকথনের মধ্যে শয়তানি হেসে আঁচলে বেঁধে আফসোসের সুরে বলে ওঠে, বাট সন্ধ্যা তো শাড়ি পরে না। আয়রা আরাতকে সোফার কুশন ছুঁড়ে মেরে বলল, তুই চুপ করবি ফাজিল, 2 বাচ্চার মা হয়েছিস, এখন অন্তত ফাট্টামি বাদ দে। আরাত নাটকীয় মুখ করে কুশনটা বুকে জড়িয়ে ধরে বলল, 2 বাচ্চার মা হয়েছে বলে কি ফাট্টামি করার লাইসেন্স বাতিল হয়ে গিয়েছে নাকি? তোর লাইসেন্স তো অনেক আগেই এক্সপায়ার হয়েছে, আমরা শুধু সহ্য করে যাচ্ছি। আরাত ঠোঁট ফুলিয়ে কুশনটা নিজের সাথে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, হিংসুটে মানুষজন, আমার মতো প্রতিভাবান মানুষকে কেউই বুঝলো না। আয়েশা চোখ উঠে সোফার পেছনে হেলান দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তুই তো এদেশের অবহেলিত প্রতিভা। কথাটা শুনে ঘরের চাপা হাসির রোল পড়ে গেল। আরাত সঙ্গে সঙ্গে গর্বিত মুখ করে বলল, অবশেষে কেউ আমার ট্যালেন্ট বুঝতে পারলো। মায়া বলল, গাইস এসব বাদ দাও, চলো ওদের একটা ব্যবস্থা করতে হবে। আয়েশা পুরো কুচকে বলল, কাদের? মায়ের মুখে বাঁকা হাসি। পাত্রপক্ষের মায়ের কথা এবার সবাই বুঝতে পারলো। সবার মুখে শয়তানি হাসি খেলে গেল। একে অপরের মুখে চাওয়াচাই করে সবাই একসঙ্গে উঁচু স্বরে বলে উঠল, বেআইদের জন্য একটা স্পেশাল আপ্যায়নের ব্যবস্থা করতে হবে। আয়রা 2 হাত ঘষে দুষ্ট হেসে বলল, আজকে বেআইদের এমনভাবে রিসিভ করব যেন ওরা আজীবন এই দিন ভুলতে না পারে। সন্ধ্যা শয়তানি হেসে বলল, আর রিসিভের সাথে সাথে আপ্যায়নের দিকটা দেখতে হবে, যেন আর কোনোদিন বউকে রেখে পালানোর সাহস করতে না পারে। সময়টা বিকেলের দিকে গড়াচ্ছে। বিকেলের নরম রোদে ধীরে ধীরে ফিকে হয়ে এসেছে, মিশে যাচ্ছে রঙিন লাইটের ঝলমলে আলোয়। গ্রামের ডালে ডালে রঙিন বাতি জ্বলছে। পুরো গ্রাম জুড়ে যেন আজ উৎসব নেমেছে। কাঁচা রাস্তার 2 পাশে রঙিন কাগজের ঝালের টাঙ্গানো, আর বিয়েবাড়ি উঠোন জুড়ে পাশে কোটি গড়ে সামিয়ানা টাঙ্গানো হয়েছে। মিমকে 12টার দিকে গ্রামের কিছু ভাবি ননদ মিলে গীত গাইতে গাইতে হলুদ লাগিয়ে গোসল করে দিয়েছে। তাদের মধ্যে আয়রা, আরাত, মায়া, সন্ধ্যা, হানিয়া আর তিশাও ছিল। মিমকে গোসল করে দেওয়ার পর তারা নিজেরাও একে অপরকে হলুদ লাগিয়ে অনেক মজা করেছে। এরপর তারাও বিয়ের জন্য গোসল সেরে রেডি হয়েছে। বর্তমানে সবাই নিজেদের দিক থেকে ভীষণ ব্যস্ত। মিমকে গোসল করিয়ে দেওয়ার পর তাকে ঘিরে গ্রামের দাদি কাকি আর ভাবিরা আবারও গীত নিয়েছে। নিয়ম মেনে সবাই হাসি আনন্দে ফতুয়া তুলেছে। ফতুয়া তোলা শেষে শহরের কয়েকজন মেকআপ আর্টিস্ট ধীরে ধীরে মিমকে বিয়ের সাথে সাজিয়ে তুলেছে। সবাই যেন একটাই লক্ষ্য নিয়ে কাজ করছে, মিমকে তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তের জন্য সাজিয়ে তোলা। মিমের সামান্য মুখশ্রীতে খুব ভারী কিছু না করে তারা মিমের স্বাভাবিক সৌন্দর্যটা তাকে তুলে ধরেছে। তোকে হালকা গ্লোয়িং বেস যেন ভেতরে উজ্জ্বলতায় বাহিরে ফুটে উঠেছে। চোখে গোল্ডেন সীমার ছোঁয়া, পাতলা আইলাইনার আর ঘন মাস্কারা, মিমের চাহনিতে একটা আলাদা মায়া ফুটে উঠেছে। আয়নায় ভেতরকার নতুন বউরূপী নিজেকে দেখে মিম নিজে একটু লজ্জা পেল। ড্রেসিং টেবিলের ওপরে রাখা নিচে ফোনটা নীরবে রুমটাকে কাঁপিয়ে তুলে শব্দ করে বেজে উঠল। মিম নিজের দিকে থেকে চোখ ফিরিয়ে ফোনে আবদ্ধ করলো। ফোনের স্ক্রিনে ঝলমল করছে শহরে পণ্ডিত বসাই। মিমের বোধহয় হৃদয়ের কম্পন বেড়ে গেল। লজ্জা পেয়ে এক হাতে লাল বউ ওড়নাটা খামচে তুলল। কাঁপা কাঁপা আরেক হাত বাড়িয়ে ফোনটা হাতে তুলে নিয়ে ধুকপুক বুক নিয়ে ফোনটা রিসিভ করে নিজের সামনে ধরল। কোন নিচে পথে বিপরীত পাশ থেকে আরও থমকে যাওয়া মুখটা ভেসে উঠল। কয়েক সেকেন্ড সে কোনো কথা বলতে পারল না, যেন স্ক্রিনের ওপর থেকে ভেসে আসা সেই মুখটাকে খুবই গভীরভাবে অনুভব করতে ব্যস্ত। বরের সাথে আরশকে আজ একেবারে আলাদা লাগছে। সবসময় ঢিলেঢোলা পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করা আরশের পরনে আজ নিখুঁতভাবে ফিট করা ঝকঝকে সাদা শার্ট, তার উপরে গাঢ় কালো কোট প্যান্ট, গলায় টায়ের নিখুঁত গিট, যা তার ব্যক্তিত্বকে এনে দিয়েছে আরও শৃঙ্খলা আর পরিপক্কতা। চোখের দৃষ্টিতে গভীরতা, তো আবার চাপা পাকুলতা, যেন এই মুহূর্তটাকে সে নিজের ভিতরে গেঁথে রাখতে চাইছে। মিম লাজুক হেসে গলা খাকারি দিল। আরশ নিজের হুঁশে ফিরল যেন। মিষ্টি হাসি ঠোঁটে করে ভেসে উঠল। মুগ্ধ চোখে তাকিয়ে মাধুর্য কণ্ঠে বলল, মাশাআল্লাহ, কবুল কবুল কবুল। মিম ভরকালো, এই ছেলে পাগল হয়ে গেল নাকি? বিয়ে পড়ানোর আগেই সে কবুল বলেছে। তবে মিমের মুখে এবার লাজুক হাসি দেখা গেল। লাজুক হেসে চোখ নামিয়ে নিল। আরশ হাই বলে বুকের বাঁ পাশে হাত থেকে খালি গলা গেয়ে উঠল, আমার মনের আগুন বাড়ে দ্বিগুণ। বন্ধুরে হাই দেখালে গভীর রাতে ঘুম আসে না, বলিব হাই কি কি তারে।
মিম চোখ বড় বড় করে ফোনের দিকে তাকিয়ে আরুষের পাগলামি দেখছে। আরুষ প্রায় গান বলতে বলতে নাচতে শুরু করেছে। আমার সোনা বন্দে। আরুষ নাচতে নাচতে আবার ফ্লাইং কিস ছুড়ে দিল। আর মিম হাসতে হাসতে যেন আরুষের দেওয়া ফ্লাইং কিসটা কাজ করে ধরে নিয়ে ঠোঁটে ছুঁয়ে দিল। আরুষ হাসি মুখে বলল, কংগ্রাচুলেশন বউ, আজ থেকে তোর রাজত্ব শুধু এই আরুষের বুকে চলবে। মিম লাজুক এসে ছোট্ট করে বলল, কংগ্রাচুলেশন টু ইউ। আরুষ পুরো কুচকে বলল, শুধু এতটুকুই? মিম মুচকি হেসে তো আরুষ এবার দীর্ঘশ্বাস ফেলল। পর মুহূর্তেই দুষ্ট হেসে বলল, নো প্রবলেম সুইটহার্ট, আর মাত্র কয়েক ঘন্টা, তারপর তুই আমার জীবনে ফিরবি ভালোবাসার পূর্ণ অধিকার নিয়ে। তোকে আমি আমার করে নেব পাখি, খুব যত্নে রাখবো আমার এই হৃদয়ে। আরশ নিজের বুকে আঙুল থেকে কথাগুলো বলল। মিম মোহনীয় দৃষ্টিতে চেয়ে আছে। আরশ পুনরায় বলে উঠল, তুই তো জানিস তুই আমার বিশ্বাস ছিলি, তুই একদিন ঠিকই আমার জীবনে ফিরবি। তুই আরশের বউ হবি। কিরে, হবি তো? আমার নামের পাশে জড়িয়ে থাকা একমাত্র মানুষ এই নীরব রাতটা সাক্ষী থাকবে আমাদের ভালোবাসার। কিরে, করবি তো? তোর ওপরে বড্ড বেশি অধিকার ফলানোর মানুষটাকে সারা জীবনের জন্য কবুল? ইনশাআল্লাহ কবুল। এই জীবনে পরের জীবনেও যদি কিছু থাকে তাহলে শুধু আপনাকেই কবুল। মিম বসেছে, পার্থ রমে এলো। পার্থ কিছু একটা লুকানোর চেষ্টা করলো। মিম বারবার দেখার চেষ্টা করেও তারপরে পারলো না। তারপর বলল, মিথ্যা বলবি না ডাফার, তোকে আমি খুব ভালো করে জানি কি লুকোচ্ছিস দেখা। সো আমার সামনে মিথ্যা বলার চেষ্টা করবি না। আমার কেন জানি মনে হচ্ছে তোর মনে এমন কিছু চলছে যা আমাকে বলতে পারছিস না। পার্থ আহত দৃষ্টিতে মিমের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল অভিযোগ, বলতে না পারা হাজারো মনের অনুভূতি। পার্থ হঠাৎই মিমের কাছে একটা শেষ আবদার করে বসলো, শেষবারের মতো একটু হাক করবি? পার্থ বলতে হাক করতে দেরি করলো না মিম। কিছু বলার আগেই পার্থ আচমকা মিমকে জড়িয়ে ধরলো। মিম অস্বস্তিতে পড়ে গেল, কারণ তাদের মধ্যে কোনোদিন আলিঙ্গন হয়নি। তারা দুজনে যতই ফ্রি হোক না কেন, দুজনের মধ্যে সবসময় যথেষ্ট দূরত্ব ছিল। মিম আর চোখে পার্থকে দেখে ছোট্ট করে বলল, পরে দেখা হচ্ছে। পার্থ মিমের দিকে তাকিয়ে শুধু মুচকি হাসি উপহার দিল। পার্থর আচরণে সে কিছু বুঝতে পারল না। পার্থ মুখে মলিন হাসি রেখে মিমের যাওয়ার দিকে চেয়ে রইল। আসলে কি তাদের আর দেখা হবে? হয়তোবা না, এটাই হয়তো শেষ দেখা। বর এসেছে। গেটের দিক থেকে ছোট বাচ্চাদের কণ্ঠ ভেসে আসছে। সেই ডাকে যেন পুরো বাড়ি এক মুহূর্তের জন্য উত্তেজনায় রঙে রঙে রাঙিয়ে দিল। চারপাশে হঠাৎই একরকম উত্তেজনায় ঢেউ ছড়িয়ে পড়ল। মিম বিছানার উপরে বসেছিল। হানিয়া মিমের পাশে বসে চোখের ইশারায় বাহিরের দিকে দেখিয়ে দুষ্টুমি করল। মিমের মুখে লাজুক হাসি। মিম হানিয়া দুজনেই জানালার পাশে এসে দাঁড়ালো। এখান থেকে সুন্দরভাবে গেটটা চোখে পড়েছে। আয়শা বরকে নামাবে, সেজন্য দ্রুত মিম রুম থেকে বের হতে হতে আয়রা সন্ধ্যাকে ডেকে উঠল। তোদের রেডি হওয়া হয়েছে, আর কতক্ষণ লাগাবি? দ্রুত চল। মেয়েরা এক প্রকার ঘরের ভিতরে দৌড়াদৌড়ি শুরু করেছে। আয়রা শাড়ি আঁচল ঠিক করছে। মায়া শেষবার আয়নায় নিজেকে দেখে নিচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সন্ধ্যা তিশাকে সাথে নিয়ে আগে রেডি হতে হাতে হাতে লাগিয়ে বর নামানোর জন্য মিষ্টি শরবত রেডি করেছে। সবার মুখে লেগে আছে হাসি আনন্দ, কারো চোখে চাপা উত্তেজনা। সবশেষে তিশা মিমের সাথে রুমে থেকে গেল, আর সবাই নিচে নেমে এলো। আয়েশার হাতে মিষ্টির প্লেট, আয়রার হাতে ঠান্ডা পানির গ্লাস, আর সন্ধ্যার হাতে জুসের ট্রে, মায়ের হাতে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাজানো ট্রেতে আছে ব্রেঙ্ক ওয়াচ। নতুন বরকে বরণ করতে তাদের পাশে রাবেয়া তালুকদার সবাই মিলে গেটের সামনে এসে দাঁড়াতেই চারিপাশে মানুষের চাপা গুঞ্জন শোনা যাচ্ছে। আরে বর কই? গাড়িতেও এসেছে, কিন্তু বর কোথায় গেল? নিশ্চয়ই পথে কিছু হয়েছে। চারিপাশে এমনই ফিসফিস শোনা যাচ্ছে, বর নেই, বর কোথায় গেল? কৌতূহলের ভিড়ে পুরো এলাকা জমে উঠল। ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি এসে গাড়ির চারিপাশে ভিড় করলো। আয়েশা রাবেয়া তালুকদারের দিকে তাকালো। কেউ এখনো কিছুই বুঝতে পারছে না। মায়া আর সন্ধ্যা পেছন থেকে মাথা হেলিয়ে গাড়ির দিকে উকি দিল, কিন্তু গাড়িতে বর নেই। বাকি পাত্রপক্ষ, অর্থাৎ গাড়িতে শুধু পাত্রপক্ষের মেয়েদের দেখা যাচ্ছে। বরের গাড়ি থেকে একে একে নামছে নূরফিয়া, নূরপ্রিয়া, মীরা, রোশনি আর আরশের মা ভদ্রমহিলা। এভাবে একে একে অন্য গাড়ি থেকে বের হয়ে এলো বরযাত্রী। কিন্তু তাদের সকলের মুখে চওড়া হাসি, তাদের দেখে বোঝা যাচ্ছে তারা কতটা হ্যাপি। বাট তাদের ছেলে, অর্থাৎ যার বিয়ে, সেই উধাও। তাদের মধ্যে কোনো রূপ দুশ্চিন্তা দেখা যাচ্ছে না। রাবেয়া তালুকদার আরশের আম্মুর কাছে জানতে চাইল, আরশ কোথায়? ভদ্রমহিলা কিছু বলবে ঠিক তখনই রাস্তার উপরে একদল বাইকের হর্ন শোনা গেল। সবাই কৌতূহল হয়ে গেটের দিকে তাকালো। ধুলো উড়িয়ে কয়েকটা বাইক এসে থামতেই মানুষের ভিড়ে যেন আরও ঘন হয়ে গেল। এতে করে রঙিন লাইটে সাজানো পুরো রাস্তা যেন মুহূর্তেই জীবন্ত হয়ে উঠল। দুপাশে ঝোলানো চারপাতি টিমটিম করে উঠল। সবাই একসাথে বাইক নিয়ে বিয়ে করতে এসেছে, বর আর নিজের বন্ধু কাজিনদের নিয়ে। গ্রামে এই কথাটা এক প্রকার হয়ে পড়ে গেল। কেউ কেউ তো বিষয়টা নিয়ে পাকা কথা বলতে ছাড়লো না। আজকালকার জামানায় কত রংঢং যে দেখবো খোদাই জানে। আর কেউ কেউ বলছে গ্রামে এই প্রথম কোনো বিয়ে ইতিহাস হয়ে থাকবে। বড় ভাই মেয়ে দেখে গিয়েছে,
একজনকে বিয়ে করেছে, মেয়ের বান্ধবীকে। আর ছোট ভাই গত 7 বছর মেয়ের বাড়িতে অপেক্ষা করেছে, অথচ মেয়ে বাড়িতেই নেই। অবশেষে বিয়ে ঠিকঠাক তো হঠাৎ বিয়ের গাড়ি থেকে বর উধাও। এমন হাজারো কথা নিয়ে গ্রামের মানুষেরা আলোচনা সমালোচনা করতে লাগলো। কেউ ভালোভাবে তো কেউ বাজে ভাবে। আত্মীয় স্বজনরাও স্বস্তির নিঃশ্বাস পেল, মেয়েরার আগে কাঁপতে লাগলো। তবে ছেলেরা বাইক জার্নি করে বেশ ক্লান্ত। প্রায় 2 ঘন্টা রাস্তা ছিল, বাইক জার্নি করা মুখের কথা না, তবুও এটাই তাদের ইচ্ছে ছিল। বিয়ের আমেজে তাদের ক্লান্ত হতে দেয়নি। আরশকে রাবেয়া তালুকদার বরণ করেছে, আর আমান, আনাস, আশিক, হাবিব, আলবি, আহিন, আদিল, হানিফ বাইকে বসে বরণ দেখছে। বরকে ভেতরে নিয়ে গেল। বাকি সবাই পেছনে পেছনে যেতে নিল, কিন্তু তাদের বাদ সাজলো মেয়েরা। তবুও হানিফ, আলবি, আহিন, আমান ভেতরে চলে গেল। থেকে গেল শুধু আশিক, হাবিব, আদিল, আনাস 4 জন। ভেতরের দিকে পা তুলতে পারল না। সন্ধ্যা, মায়া, আয়রা 3 জনের হাতে ট্রে। সন্ধ্যার হাতে জুস, মায়ের হাতে শরবত, আয়রার হাতে পানি। আনিয়া আদিলের সামনে দাঁড়িয়ে রাগী গলায় বলল, ফোন বন্ধ কেন ছিল? বউয়ের কথায় আদিল কাচামাচি করে আশিক হাবিবের দিকে তাকালো। কারণ তাদের দুজনের জন্য এত কিছু। আদিলকে আশিক হাবিবের দিকে তাকাতে দেখে দুজন একে অপরে মুখ চাওয়াচাই করে দ্রুত বউদের পাশ কাটিয়ে ভেতরে যেতে লাগলো। সন্ধ্যা, মায়া মুখ জোরপূর্বক হাসি এনে বলে উঠল, আরে বিয়াই কই যান, শরবতটা খেয়ে যান, রিফ্রেশিং লাগবে। বিষয়টা এত সোজা মনে হচ্ছে কেন? আশিক হাবিব গ্লাসের দিকে তাকালো। দুজনে ফিসফিস করলো নিচে সরে। হাবিব গ্লাসটা একটু ঘুরিয়ে দেখলো, তারপর কপাল কুঁচকে বলল, কিছু তো গড়বড় আছে। বউরা কি এত সহজে সব মেনে নিচ্ছে? আশিক ধীরে ধীরে মাথা নাড়িয়ে নিজের সন্দেহটা আরও গাঢ় করলো। দুজনকে ফিসফিস করতে দেখে মায়া ভ্রুকুচকে রাগে গলায় বলল, এই তোমরা ফিসফিস করে কি বলছো? গোলাপ ফুল লাল টুকটুক, তোমার হাসি মিষ্টি খুব। আশিকের ছন্দে সবাই মুখ চেপে হাসতে লাগলো। মা সবাইকে এক নজর দেখে নিয়ে কাচামাচা করতে করতে তেজি গলায় বলল, মানে? আশিক জানো, মায়ের দুর্বলতা লুটে নিতে চাইলো। রাত জাগা ওই চাঁদের আলো, তোমার মুখটাই ভালো লাগে। লাগে ভালো। মা এবার সত্যিই লজ্জা পেল। আশিক মায়ের আরেকটু কাছে এসে পুনরায় বলল, হালকা হাওয়ায় দোলে মন তোমার নামেই সারাক্ষণ। বউকে যখন এতই ভালোবাসেন তাহলে বলে চাননি কেন? বৃষ্টি পেয়েছে সন্ধ্যা নামে, তোমার স্মৃতিতে হৃদয় সামে। মায়া বলল, বুঝলাম না। আশিক বলল, মানে তোমার কথা হৃদয়ে সবসময় থাকে, এই জন্য বলার প্রয়োজন মনে করিনি। মা এবার লাজুক হাসলো। তাদের এই নাটকগুলো দেখে 3 কাপল নাক ছিটকে কপাল কুচকে দেখছে। চুলের পানি গরম, তেমনি মনটা খুব নরম। আমার বলতে লাগছে সরম, এই শরবতে আছে কি কারণ? মায়া এতক্ষণে নিজের ফর্মে এলো। আশিক যে মায়াকে নিজের কথার জালে ফাঁসাচ্ছে, মায়া এতক্ষণে টের পেয়েছে। মায়া তাতে দাঁত কিরমির করে আশিকের পাঁচাবের গলা ঠিক করতে করতে নিজেও ছন্দের তালে তালে বলল, তোমার চোখে মায়ার ছোঁয়া, দেখলে মনে হয় সব ভুয়া। তোমার কথার মিষ্টি সুর শুনলে মনে হয় বাতপাড়ি ফুল। আশিক মায়ের ছন্দে মায়াকে বোঝানোর মতো করে হাতের ইশারায় বলতে লাগলো, বৃষ্টি ফোঁটা টাপুর টেপুর, তোমার কথা শুনে আবলের মতো ভরপুর। হাওয়াটা আজ দক্ষিণ দিক, তোমায় ভাবলে লাগে সব ঠিক। কলম হাতে লিখি না, তোমায় ভাবে সকাল বিকাল। চুপি চুপি মনটা বলে, তোমায় দেখলে দিনটা ভালোই চলে। মা এবার আবেগপ্রবণ হয়ে গেল। আদরের গলায় শাড়ি আঁচড় টেনে আশিকের ঘমান্ত মুখোশটি মুছে দিতে দিতে বলল, ইসরে আর বরটা ঘেমে একাকার। নিন ঠান্ডা জুসটা খেয়ে নিন, ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। আশিক এত কিছু করেও শরবতের হাত থেকে বাঁচতে পারল না। জুসের গ্লাসের দিকে তাকিয়ে ঢোক গিলল, বলল, এতে কিছু মেশানো নেই তো? মায়ে এবার নাকে কান্না করার নাই। অবুজ গলায় অবুঝুকের সুরে বলল, মুরকি মোর স্বামীরে দুঃখ দিতে পারুম স্বামী। আশিকও সেমভাবে মাথা ঝাঁকিয়ে না বোঝালো। মায়া এবার হাসি মুখে নিজের হাতে আশিকে ঠান্ডা জুস খাওয়াতে লাগলো। আর হানিয়া তো সরাসরি 2 কদম পিছিয়ে গিয়ে নাক মুখ ছিটকে বলল, ভাইয়া খাইয়েন না। তাদের এমন অবস্থা থেকে আশিক নিজে ভয় পেয়ে গেল। হাতে ধরা গ্লাসটার দিকে সন্দেহ ভরা চোখে তাকিয়েছে। আনাস, আদিল, হাবিব কৌতূহলী হয়ে এগিয়ে এলো। আদিল সন্দেহ ভরা কণ্ঠে প্রশ্ন করলো, কেন খাবে না কেন? হানিয়া নাকে ওড়না গুজে বলল, তোমাদের শিক্ষা দেওয়ার জন্য জুসে গোবর মেশানো ছিল। হানিয়ার কথা শুনে মুহূর্তেই আশিকের চোখ বড় বড় হয়ে গেল। হাত থেকে গ্লাস প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা। মায়া গ্লাসটা ধরে পাকা হাসি দিল। আশিক 2 হাতে গলা চেপে ধরে কাস্তে কাস্তে বমি করার মতো করে মুখ থেকে শব্দ বের করলো। গ্লাস নিয়ে রাগী গলায় আশিকে পানি খাওয়াতে খাওয়াতে বলল, তোমাদের মাথা ঠিক আছে? এসব নোংরা কাজ করতে ভালো লাগে? এটা একটু বেশি বেশি হয়ে গেল না? হাবিবের কথার মধ্যে আশিক পুনরায় মুখ থেকে গ্লাস সরিয়ে কাশতে লাগলো। হাবিবের পিঠে কিল বসিয়ে বলল, শালা হারামি, তুই বন্ধু নামে শত্রু। এই পানি এত লবণাক্ত কেন? এর আগে চোখে সন্ধ্যার দিকে তাকিয়ে আশিক চিবিয়ে চিবিয়ে বলল, পানির ভিতরে কি মেশানো ছিল? সন্ধ্যা দাঁত কেলিয়ে হেসে বলল, লবণ। এদিকে আদিল আশিকের মুখে লবণাক্ত স্বাদ দূর করতে ব্যস্ত হাতে বরের হাতে সাজানো মিষ্টির প্লেট থেকে একটা লাল মিষ্টি নিয়ে আশিকের মুখে পুড়ে দিতে দিতে বলল, ভাই মিষ্টিটা খাও, মুখ মিষ্টি হয়ে যাবে। মেয়েরা এতক্ষণ মজা নিল, এবার যেন প্রায় কেঁদেই দেবে। সবার জন্য স্পেশাল আয়োজন, শুধুমাত্র একজনের উপর দিয়েই যাচ্ছে সব।
প্রথমত জুসের ভিতরে কোনো প্রকার গোবর মেশানো ছিল না, এটা মূলত মেয়েদের একটা প্র্যাঙ্ক ছিল। শুধু খালি পানিতে ছিল লবণ মেশানো, আর পরে বন্ধুদের জন্য লাল মিষ্টির ভেতরে গোড়া মরিচ দেওয়া ছিল। আশিক লবণাক্ত মুখ মিষ্টি করতে মিষ্টিটা চিপতে পুনরায় মিষ্টি থেকে মিষ্টিটা ফেলে দিয়ে ঝালে শ্বাস নিতে লাগলো। ঝালের চোটে বেচারা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আশিক না পেরে কান্না নিয়ে রাগে ছড়ে চিৎকার দিয়ে উঠল। এখন সত্যি বলবে কে এই বাজে আইডিয়া দিয়েছে আর কে কে ছিল এতে। আশিকের কণ্ঠ শুনে আয়রা, হানিয়া আর সন্ধ্যা এক মুহূর্তে চুপ হয়ে গেল। একে অপরের দিকে তাকালো তারা। মায়া অপরাধী মুখ করে হাত কচলাতে লাগলো। আশিক পুনরায় রাগী গলায় বলল, আমি আবার জিজ্ঞেস করছি কে এই বাজে আইডিয়া দিয়েছে। আজকের ধমকে মায়া চমকে গিয়ে চোখ বন্ধ করে ফেলেছিল। চারিপাশে নীরবতা টের পেয়ে ধীরে ধীরে চোখ খুলে তাকাতেই দেখলো 3টা হাতের আঙ্গুল তার দিকেই তাক করা ছিল। মায়া ততক্ষণে হকচকিয়ে পাশে আশিকের দিকে তাকালে মায়া কিছু বুঝে ওঠার আগেই আগাম বাটা ছাড়া আশিক মায়ের ঠোঁটে চাপিয়ে পড়লো। মুহূর্তে মায়ের চোখ বড় বড় হয়ে গেল। এদিকে আশিকের এমন কাণ্ডে আয়রা, হানিয়া আর সন্ধ্যা মুহূর্তে হতভম্ব হয়ে গেল। তারা আগে থেকে মায়ের দিকে আঙ্গুল তুলে তাকিয়েছিল, কিন্তু আশিকের এই আচমকা কাণ্ডে সবাই যেন জমে গেল। পর মুহূর্তেই তারা এক হাতের সামনে আঙ্গুল তুলে রাখা অবস্থায় আরেক হাত দিয়ে নিজেদের চোখ ঢেকে ফেললো। লজ্জা আর অবিশ্বাসে চোখ বড় বড় করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। অন্যদিকে বউদের সামনে বন্ধুর এমন উদ্ভট কাজে আনাস, হাবিব, আদিল 3জন একে অপরের মুখ চাওয়াচাই করলো। তারপর বিরক্তি মুখে দ্রুত পায়ে যে যার বউয়ের সামনে এসে নিজেদের বউকে কোলে তুলে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে চলে গেল। মায়া আশিকের বুকে অগন্তে কিল ঘুষে দিচ্ছে। আশিক নিজের কাজ শেষ করে মায়াকে ছেড়ে দিল। মায়া রাগে চোখে আশিকের দিকে তাকিয়ে আছে। আশিক বাঁকা হেসে বড় আঙ্গুল দিয়ে ঠোঁটের কোণ মুছতে মুছতে বলল, আর একবার এমন ফালতু কাজ করলে সোজা দ্বিতীয় বাচ্চার মা বানিয়ে ছাড়বো। একা একা কি করছেন? তাকবীরের পাশে তাকিয়ে দেখলো আরাত প্রশ্ন ভরা চাহনিতে চেয়ে আছে। তাকবীর একা একা বারান্দায় দাঁড়িয়ে বাইরের পরিবেশ দেখছিল। হঠাৎ সেখানে আরাতের আগমন ঘটে। তাকবীর পুনরায় সামনের দিকে তাকিয়ে গম্ভীর নিঃশ্বাস ফেলে ছোট্ট করে বলল, সময় কত দ্রুত চলে যায় তাই না? আরাত তাকবীরকে উদাসীন মুখে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল। তারপর তাকবীরের চোখে অনুসরণ করে বাইরে তাকিয়ে শান্ত গলায় বলল, সময় সবসময় নিজের গতিতে চলে, বদলে যায় আমরা, আমাদের চারিপাশে মানুষগুলো আর পরিচিত, তাই একসময় মনে হয় সবকিছু দ্রুত পাল্টে গিয়েছে। তাকবীর আরাতের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে পুনরায় অন্যদিকে তাকালো। আরাতের মন খুব খারাপ হয়ে এলো। এর আগে আরাত শাড়ি পরলে তাকবীর চোখ ফেরাতো না, আর আজকে তাকবীর সেভাবে একটিবারও আরাতকে পর্যন্ত খেয়াল করলো না। আরাত মন খারাপ করে গাল ফুলিয়ে বলল, আপনার কি হয়েছে? কই কিছু না তো। আরাত এবার হাত ভাঁজ করে গাল ফুলিয়ে বলল, আগে তো আমি শাড়ি পরলে আপনি চোখ সরাতে পারতেন না, আর আজকে একটাবারও ঠিকঠাকভাবে তাকালেন না পর্যন্ত। ও বুঝতে পেরেছি, আমাকে এখন আর ভালো লাগে না তাই না? তাকবীর এবার আরাতের মাথা থেকে পা উঠতে পরখ করলো। আরাত শাড়ি পরেছে, শাড়িটা অনেক পুরনো। তাকবীর এক দেখায় চিনতে পারলো, লাল পাড়ের সাদা শাড়ি। এই শাড়িটা পরে আরাত ফুলবাগানে আহিন আলবিকে সাথে নিয়ে ছবি উঠিয়েছিল। মায়া মানে সবসময় 2 লাইন বেশিই বোঝে। আরাত তাকবীরের কথায় পিছে কিছু বলতে নেবে তার আগে তাকবীর আরাতকে কথার মাঝে থামিয়ে দিয়ে বলল, এই এটা তো তুমি প্রথম যেদিন শাড়ি পরেছিলে সেই দিনের শাড়ি, এখনো রেখে দিয়েছো? তাকবীর অবাক হলো, সাথে কিছুক্ষণ আগে তাকবীরের বলা কথাটা ভুলে গেল। অবাক কণ্ঠে বলল, আপনি কিভাবে জানলেন আমি এই শাড়িটা পরেছিলাম? সেদিন তো আপনি অফিসে ছিলেন। কেউ একজন প্রথমবার শাড়ি পরে খিলখিলিয়ে হেসে ছবি তুলেছিল। তার কি অন্যদিকে ধ্যান ছিল? তাকে কেউ দূর থেকে মুগ্ধ চোখে দেখছিল? আয়াতের অবিশ্বাস্য চাহনি পাইছে বা কমছেই না। তার মানে আপনি? তাকবীর আরাতকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ ম্যাম আমি। মনে পড়ে ওই দিন হাবিব, আশিকরা আমাদের বাড়িতে আসার কথা ছিল। আরাতের খেয়াল হলো রাবেয়া তালুকদার হানিয়াকে ইনভাইট করেছিল। আরাত মাথা ঝাঁকালো, হ্যাঁ আমার বেলকনিতে ছিলাম। তার মানে আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলেন? তাছাড়া আর কোনো উপায় ছিল না। তখন তোমাকে দেখার বৈধতা কার্ড ছিল না। বৈধতার কার্ড থাকলে সামনে দাঁড়িয়ে রেখে খুঁটে খুঁটে দেখতাম। তাকবীর বোধহয় লজ্জা পেল, লাজুক এসে মাথা নিচে করল। তাকবীর মুগ্ধ হয়ে দেখল তার বইয়ের লাজুক মাখা হাসি। এভাবে কেটে গেল কিছু মুহূর্ত। তাকবীরের ভয়েসটা স্লো করে ডেকে উঠল, রাগ? তাকবীর আগে না স্লো ভয়েস রেখে বলল, ভালোবাসো? জানি না তো। তাই? হ্যাঁ। ও কি? ও কিছু না। কি কিছু না? জানি না তো। চোখ বন্ধ করেন। কেন? চোখ বন্ধ করতে বলছি, করুন। বাট কেন? আরে করুন না প্লিজ। ওকে ডান। তাকবীর চোখ বন্ধ করতে আর ধীরে ধীরে শাড়ির আঁচলে বোনানো ছোট্ট অংশটা খুললো। ভেতর থেকে বেরিয়ে আসলো রূপালি একটা ব্রেসলেট। আরাতের ঠোঁটে নরম হাসি ফুটে উঠলো। খুব যত্ন করে সে তাকবীরের হাতটা নিচের হাতে নিয়ে ব্রেসলেটটা পরিয়ে দিতে দিতে বলল, ভালোবাসি ভালোবাসি, আমি আপনাকে খুব ভালোবাসি। উত্তাল সমুদ্রে বেঁচে থাকা মাছের মতো ভালোবাসি। সমুদ্র যেমন শুকিয়ে গেলে মাছের মৃত্যু নিশ্চিত, ঠিক তেমনি আপনাকে ছাড়া আমার অস্তিত্ব অর্থহীন।
তাকবীর অবাক হলো, ভরকালো, ধীরে ধীরে অবিশ্বাসের চোখ মেলে তাকালো। আরাত হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। তাকবীর একবারও নিজের হাত আর আরেকবার ব্রেসলেটের দিকে তাকাচ্ছে। তাকবীরের চোখে অবিশ্বাস্য কাটছে না। আরাত বলে উঠল, আয়েশা আপুর বিয়ে শপিং করতে গিয়ে হঠাৎ ব্রেসলেটটা চোখে পড়ে। সেদিন আমার কেন জানি মনে হয়েছিল ব্রেসলেটটা যেন আপনার হাতের জন্যই বানানো হয়েছিল। আপনার হাতে সবচেয়ে মানাবে। সঙ্গে সঙ্গে সবার আড়ালে নিজে জমানো টাকা নিয়ে কিনেছিলাম। তখন সাহস করে উঠতে পারিনি আপনাকে দেওয়ায়, তাই শাড়ি ভাঁজে লুকিয়ে রেখে দিয়েছিলাম। সেদিন হঠাৎ কাপড় গোছাতে গিয়ে আবার সেটা খুঁজে পেয়েছি। তাকবীর নিজে হাতের দিকে তাকালো। সত্যি ব্রেসলেটটা তাকবীরের ফর্সা লোমের সাথে দারুণ মানিয়েছে। আরাত মুচকে এসে সময় নিয়ে আরাতের কপালে গভীরভাবে চুমু রেখে দিল। আর সাথে সাথে চোখ বুজে নিয়েছে। তাকবীর আবার একটু উচ্চস্বরে আরাতের বন্ধ চোখের দিকে তাকিয়ে বলল, আমার তাহাজ্জুদের চাওয়া তুমি তুমি যা আমি প্রতিদিন চেয়ে থাকি। আমার মনোজাতের প্রিয় অংশ তুমি, যা আমার নিত্যদিনের সঙ্গী। এই জীবনে পাওয়া শত উপহারের মাঝে তুমি সবচেয়ে দামি। রব্বালাতুল বাইত, আমার ঘরের রানী, আমার হৃদয়ের প্রশান্তি, আমার রবের পক্ষ থেকে পাঠানো সবচেয়ে যত্নে রাখা আমানত, আমার দুনিয়ার সবচেয়ে সুন্দর অনুভূতি, এই জমিনের তৃপ্তি, যা আমার রব খুব যত্ন সহকারে আমার জীবনে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, তোমাকে পাওয়া আমার জীবনের সবচেয়ে সুন্দর প্রাপ্তি। পালানোর অভ্যাসটা ঠিক এখনো যায়নি না? হঠাৎ খুব পরিচিত কণ্ঠ শুনে পার্থর পা দুটো থমকে গেল। হকচকে ওঠা মুখে স্টেজের উপরে বসা মিম থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। কাঁধে এখনো ব্যাগ। সামনের দিকে আহত চোখে চেয়ে ব্যাগটা কাঁধ থেকে শক্ত করে ধরলো। রোশনি এতক্ষণ হাত ভাঁজ করে পার্থর থেকে কিছু দূরে প্রশ্ন ভরা চাহনিতেই চেয়েছিল। পুরনো অভ্যাস সেই। পার্থ এবার চোখ লুকোলো। রোশনির চোখ থেকে চোখ নামিয়ে নিচু করে ফেললো। কি উত্তর দেবে? সত্যি তো পালাচ্ছে সে, একপাক্ষিক ভালোবাসা থেকে বাঁচতে পালাচ্ছে। এভাবে একদিন রোশনি থেকে পালিয়েছিল, যে রূপবতী, যে ভুলে যেতে এক মায়াবী মেয়ের সঙ্গে নিয়েছিল। আর আজ সেই মায়াবী মেয়ের মায়া থেকে পালাতে রূপবতীর মুখোমুখি হচ্ছে। এই মুহূর্তে এর চেয়ে অসাধ্য আর কি হতে পারে? রোশনি বিদ্রুপের সুরে পুনরায় প্রশ্ন ছুড়ল, কি বিভ্রান্তিতে পড়ে গেলেন? আপনার চেহারায় ঠিক বিভ্রান্তি মানাই না। হতবাকা পার্থ শুধু আহত চোখ তুলে তাকালো, কোনো উত্তর দিতে পারল না। কি বলেন তো? আপনি আসলে জানেনই না কিভাবে ভালোবাসা ধরে রাখতে হয়। ভালোবাসা কি আপনি বোঝেন না। পার্থ দ্রুত শব্দের রোশনির দিকে তাকিয়ে রইল। আহত ব্যথাতুর চোখ দুটো যেন অনেক কথা বলতে চেয়েও মাঝপথে থেমে গেল। রোশনি হয়তো পার্থ না বলা কথাগুলো চোখে দেখে বুঝতে পারল। তা এত নির্দ্বিধায় পুনরায় প্রশ্ন ছুড়ে দিল, তাহলে কেন প্রকাশ করছেন না? পার্থ কণিকের জন্য মাথা নামিয়ে নিল। ছোটের কোণে এক টুকরো ক্লান্তি হাসি ফুটে নিলে মিলিয়ে গেল কণ্ঠে নিস্তেজ, তবু হাজারো নীরবতা ভেঙে ভাঙা সরে নিজের অসহায়তা তুলে ধরল। কারণ সে আমায় তোমার মতো চায় না। চারিপাশ হঠাৎই অদ্ভুত নিস্তব্ধতা হয়ে উঠল। কথাটা বলে পার্থ আবারও চুপ হয়ে গেল। যেন এই কয়েকটা শব্দ উচ্চারণ করতে বুকের ভেতরটা জমে থাকা না বলা অনুভূতিগুলো বুক ভেঙে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। কিন্তু সে বাধ্য হলো। তাই বলে এভাবে চুপ করে থাকবেন? অন্তত একবার ভালোবাসা বলার সাহস তো থাকা উচিত পার্থ। শেষের লাইনটা যেন রোশনি প্রশ্ন ছুড়ে দিল। নিঃশব্দে ভেঙে পড়া এক ক্লান্তিতে স্বীকারোক্তি। সব ভালোবাসা ভাগ্য কি আর প্রকাশে চটে? কিছু ভালোবাসা শুধু নীরবেই সুন্দর থাকে। রোশনি কণ্ঠে তীব্র ছিল, আপনি ব্যর্থ প্রেমিক পার্থ। আপনি ভালোবাসা ধরে রাখতে ব্যর্থ। পার্থ মলিন হেসে চোখ নামিয়ে নিল। দোয়া করো, তোমাকে কষ্ট দেওয়ার অপরাধে যেন এই ব্যর্থতা আমার সারা জীবন বয়ে বেড়াতে হয়। আপনার উপরে আমার কোনো অভিযোগ নেই পার্থ। অভিযোগ থাকতো যদি দেখতাম আপনি অন্য কাউকে নিয়ে সত্যিই সুখে আছেন। পার্থ আফসোস সুরে বলল, যদি অভিযোগ থাকতো? একটু থেমে ভারী এক নিঃশ্বাস ফেলে পুনরায় বলতে লাগলো, তুমি যদি আমার উপর চিৎকার করো অভিযোগ করতে, তাহলে হয়তো একটু তৃপ্তি পেতাম। অন্তত মনে হতো এত বছর পরেও তোমার কষ্ট বোঝাটা কিছুটা হলেও কমাতে পেরেছি। কিন্তু তোমার এই নির্লিপ্ততা স্বীকারোক্তি আমাকে আরও বেশি অপরাধী করে দিচ্ছে। রোশনি কণ্ঠটা এবার শান্ত অথচ ভীষণ দৃঢ়তা নিয়ে বলে উঠল, ক্ষমা। সবকিছুর কি ক্ষমা পাওয়া যায়? এই যে হঠাৎ হঠাৎ দীর্ঘশ্বাস বের হওয়া, হঠাৎ হঠাৎ চোখে পানি চলে আসা, এসব কি শুধু আপনার অপরাধবোধের ফল, নাকি আমার ভাঙা বিশ্বাসের প্রতিধ্বনি পার্থ? আপনি খুব ভালো করে জানেন মায়া কতটা ভয়ঙ্কর। মাহির আমাকে আপনার সেই ভয়ঙ্কর মায়া থেকে কাটিয়ে তুলেছে। ওর মাঝে আপনার থেকেও বেশি ভালোবাসা খুঁজে পাই। পার্থ দীর্ঘক্ষণ পর একটা মুচকি হাসি উপহার দিল, যেন বুক থেকে একটা বোঝা নেমে গেল। যাক, মেয়েটা অন্তত তার পরিবার আর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার পরেও জীবনটা সঠিক মানুষ পেয়েছে। সবার বিরুদ্ধে গিয়ে মাহিরকে বিয়ে করে কমতা কথা শুনতে হয়নি তাকে। আজ রোশনি সবার চোখে বেইমান। সে বেইমান হোক, তবুও সে তো সুখী আজ। মাহির অন্য কারোর কাছে ধোঁকাবাজ হলেও নিজের স্ত্রীকে যত্নে রাখে, ভালোবাসা দিয়ে আগলে রাখার বেলায় সঠিক সে। মাম্মা, মাম্মা।
তিথির ডাকে রোশনি মাথা ঘুরিয়ে পিছনে তাকালো, সঙ্গে সঙ্গে তার ঠোঁটে এক কোণে এক চিলতিতে হাসি ফুটে উঠল। হাসি মুখে দুহাত উঁচা করে বাড়িয়ে দিল। এতক্ষণে তিথি মাহিরের কোলে ছিল। মাহির ইচ্ছাকৃতভাবে তিথিকে নিয়ে একটু দূরে ছিল, যেন রোশনি কোনো দ্বিধা ছাড়াই মন খুলে কথা বলতে পারে। রোশনির পাশে এসে দাঁড়ালো। দুজনকে দেখতে দেখতে পকেটে হাত গুজে পড়ল। তাহলে? বাড়ি একটা নিঃশ্বাস ফেলে পুনরায় বলল, তোমাদের কথা বলা শেষ? পার্থ বরাবরের মতো চুপ। রোশনি তিথির গালে চুমু রেখে দিয়ে বলল, হ্যাঁ থ্যাঙ্কস আমাদের সময় দেওয়ার জন্য। ওয়েলকাম, এবার চলো ওইদিকে যাওয়া যাক। হ্যাঁ চলো। রোশনি পুনরায় পার্থর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো এ জীবনে আর দেখা হবে না, পারলে বাংলাদেশ নামে সব স্মৃতি জীবন থেকে মুছে ফেলে জীবনটা নতুন করে উপভোগ করবেন। চললাম, ভালো থাকবেন। ভালো থাকবেন। কি মিষ্টি একটা বাণী, তাই না? সত্যি কি ভালো থাকা চাই? রোশনি আর মাহির তিথিকে নিয়ে খুনসুটি করতে করতে স্টেজের দিকে পা বাড়ালো। পার্থ সেদিকে তাকিয়েই রইল। একদিন এই মেয়েটাকে নিয়ে কত শত স্বপ্ন বুনেছিল সে। মেয়েটা আশা দিয়েছিল পার্থ চৌধুরীর বউ বানাবে, অথচ আজ সেই মেয়েটাই অন্য কারো স্ত্রী। তাদের একটা সংসার আছে, একটা ফুটফুটে কন্যা সন্তানও আছে। অথচ পার্থ আজও শূন্য, ভালোবাসাহীন এক জীবন কাটাচ্ছে। পার্থ হঠাৎই চিৎকার দিয়ে ডেকে উঠল, ওই রশ্মি রানী! রোশনি আর মাহির দুজনে পেছনে ফিরল। দুজনে হাসি মুখে প্রশ্ন খেলা করছে। এক নিমিষে এই জন্য রোশনি যেন মনে হলো রোশনি রানী নামটা ডাকটা যেন এখন শুধু মাহিরের মুখে ভালো মানায়। পার্থ দুজনের দিকে তাকিয়ে ঠোঁটের করে হাসি ফুটিয়ে হাত উপরে তুলে ইশারা করে বলল, সারা জীবন এভাবেই হ্যাপি থেকো। আর আরুষের বিয়ে পড়ানো হচ্ছে, সবার মধ্যে তাকবীরও দাঁড়িয়ে আছে। শুধু তাকবীর না, মিম আরুষের পূর্ণতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বন্ধু বান্ধব থেকে কাজিন মহল, আত্মীয় স্বজন থেকে গ্রামের মানুষজন, সবার মুখে হাসি। শুধু দুটো মানুষের মধ্যে আনমনে চোখাচোখি হচ্ছে। পুনরায় চোখ ফিরিয়ে নিচ্ছে। আর মিমের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। অন্য পাশে আরুষের পেছনে মাহি রোশনি দাঁড়িয়ে আছে। রোশনি আর আজ সামনাসামনি হয়, মন না চাইলেও বারবার দুজনের চোখে চোখ পড়ছে। যখন কারো আচরণ তোমাকে প্রায় মেরে ফেলে, তবুও তোমার হৃদয় তাকে ঘৃণা করতে পারে না, তখন কি দরকার মিথ্যা অভিনয় করার? সবকিছু সাইডে রেখে কথা বলো, সবকিছু ঠিক করে নাও। সম্পর্কটা এত কঠিন করে তুলেছ কেন? হঠাৎই তাকবীরের কণ্ঠ এবার নরম হয়ে এলো। আয়াতকে বলল, রোশনি শুধু তোমার বন্ধু ছিল না রাত, ও তোমার সেই বয়সটার অংশ, যেখানে কোনো অভিনয় না না রাখছি করলে কাঁদতে ফেলতো, অভিমান করলে হাত ধরে টেনে নিয়ে যেত। তোমাদের সম্পর্কটা হয়তো ভেঙেছে, কিন্তু স্মৃতিগুলো আজও আগের মতোই তরজারা হয়ে আছে। একবার চোখ বন্ধ করে শৈশবটা স্মৃতিচারণ করে দেখো। বিকেলের সেই একসাথে ঘুরে বেড়ানো, হুটহাট আইসক্রিম খেতে চলে যাওয়া, একজন না দেখলে আরেকজনের খেলায় জমতো না। এসব কি সত্যি মানুষ ভুলে যেতে পারে? আর এক নিষ্ঠুর। তাকবীর কিছুক্ষণ তাকিয়ে রইল তার ভেজা চোখের দিকে। তারপর বোঝানোর নাই পুনরায় মৃদুস্বরে বলে উঠল, দেখো না, এত বছর পরেও তোমরা কেউ কারোর সাথে কথা বলছো না, অথচ দুজনেই দূর থেকে ঠিকই একে অপরকে দেখছো। একবার ভেবে দেখছো, মানুষ সবসময় ফিরে আসতে পারে না। যার সাথে তোমার সবচেয়ে সুন্দর সময়গুলো জড়িয়ে আছে, তাকে চিরতরে হারিয়ে ফেললে আর ফিরে পাবে না। তখন নিজেকে ক্ষমা করতে পারবে তো? তাকবীর আয়াতের কাঁধে হাত রাখলো। আয়াত ভেজা চোখে তাকবীরের দিকে চাইলো। চোখে অশ্রু টলচক করছে। কখনো বুঝি নোনা পানি গায়ে গড়িয়ে পড়বে। তাকবীর সেদিকে তাকিয়ে গালে হাত থেকে বাকুল কণ্ঠে বলল, এই পাগল, কান্না করছো কেন? সবকিছু ঠিক হয়ে যাবে। এই দেখো পাগল মেয়ে, সবাই দেখছে। এই রাত, কান্না করে না প্লিজ। আয়াত আর রোশনির সেই সম্পর্কটা সে কবে শেষ হয়ে গিয়েছে। যে মানুষ নিজের ভুলগুলো কখনোই বুঝতে চায় না, নিজের আচরণের জন্য একটু দোষ খুঁজে পায় না, তাকে বদলানোর চেষ্টা করাটা শুধু নিজের ক্লান্ত ছাড়া আর কিছুই না। আয়াত এসে ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে অনবরত মুখে পানি ছিটা দিতে লাগলো। একটা সময় ক্লান্ত হয়ে আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলতে লাগলো, তুই আমার সবচেয়ে আপন ছিলি, তুই আমার বিশ্বাস ছিলি, তুই আমার বিশ্বাস ছিলি রোশনি, শুনতে পাচ্ছিস? তুই আমার বিশ্বাস ছিলি, কিন্তু তুই আমার সেই বিশ্বাসটাই ভেঙে চুরে চুরমার করে দিয়েছিস। আমার বিশ্বাসকে ভুল প্রমাণ করে দিয়েছিস। আমি ভেবেছিলাম তুই আমার বেস্ট ফ্রেন্ড, বাট আমি ভুল ছিলাম। আর এক দু হাতে ওয়াশ বেসিনের ওপরে রেখে মাথা নিচে করে নিঃশ্বাস ফেললো। চোখ বেয়ে টপটপ করে পানি পড়ছে, চোখটা ঝাপসা লাগছে, হালকা জ্বালাই করছে। আমি বড্ড বোকা ছিলাম রে, যে এখনো পুরনো দিনগুলো আঁকড়ে ধরে আছি। একটা সময় ভাবতাম পৃথিবী বদলে গেলেও তুই কখনো বদলে যাবি না, কিন্তু আমি ভুল ছিলাম। সবচেয়ে কাছের মানুষগুলোই একসময় এমন অচেনা হয়ে যায় যে তাদের বদলে যাওয়াটা মেনে নেওয়াই অসম্ভব হয়ে পড়ে। কিন্তু কি বলতো, মজার ব্যাপার কি জানিস, যে মানুষটার সাথে ছোটবেলার অর্ধেক স্মৃতি জড়িয়ে আজ তার সামনে দাঁড়িয়ে অপরিচিতের মতো চুপ করে থাকতে হয়। মজা না? হয়তো কিছু সম্পর্ক সত্যিই শেষ হয়ে যায়, শুধু মানুষগুলো না, তাদের সাথে জড়িয়ে থাকা সব স্মৃতি একটা সময় ধীরে ধীরে ফিকে হয়ে যায়। যেমন তার আর আমার বন্ধুত্ব। আমি শুধু এতটুকুই চাইবো, সবাই সবার জীবন নিয়ে সুখে থাকুক। কারোর জন্য জীবন থেমে থাকে না, সেটা ভালো হোক কিংবা বন্ধুত্ব। বাকি থাকে শুধু হঠাৎ হঠাৎ মনের অজান্তেই বুকের ভেতরে একরাশ দীর্ঘশ্বাস বের হওয়া, এতটুকুই। তবে আমি এই দীর্ঘ বিশ্বাসই বেশি ভালোবাসি।
বেশ কিছুক্ষণ পর বাইরে থেকে আরাতের ডাক পড়লো। আয়রা ডাকছে, মিমির বিদায়ের পালা। আরাত ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে এলো। মাথায় স্কার্ফটা পুনরায় সুন্দর করে পরে ধীর পায়ে রুম থেকে বের হয়ে গেল। আদনান তালুকদার গুরুজন হিসেবে মিমকে আরশের আপু আম্মুর হাতে তুলে দিলেন। সাথে আরশও ছিল। অনেক বরপক্ষ খাওয়া দাওয়া করে আগে চলে গিয়েছে। বাকি ছিল বর বউ আর তাদের কাছের আত্মীয় স্বজনরা। তারাও সবাই গাড়িতে উঠে পড়েছে। আনাস আয়রা পরিবারের সাথে আগামীকাল আরসদের বাড়িতে যাবে। সেখান থেকে যে যার মতো বাড়িতে ফিরবে। সবাই বাইকে উঠে পড়েছে। তখন মিম চারিপাশে চোখ বুলিয়ে বলল, দাফার দাফার কই? মিমের কথায় সবার মধ্যে পার্থকে খোঁজার ব্যস্ততা দেখা গেল। সবাইকে উপস্থিত দেখা গেলেও পার্থকে দেখা যাচ্ছে না। রোশনি কিছুই বলল না। যদি বলে পার্থকে খোঁজে লাভ নেই, পার্থ বাড়িতে নেই। এতক্ষণে সে এয়ারপোর্টে পৌঁছিয়েছে, তাহলে রোশনিকে নতুন করে সবার প্রশ্নের জবাবদিহি করতে হবে। এর চেয়ে চুপ থাকাই উত্তম। আদিবা তালুকদার বললেন, হয়তো রুমে আছে, দাঁড়াও আমি দেখে আসছি। আরস কিছু একটা ভেবে বলল, আন্টি আমি দেখছি। আদিবা তালুকদার বারণ করতে গিয়েও করতে পারল না। দ্রুত পায়ে আরস বাড়ির ভিতরে প্রবেশ করলো। পুরো বাড়ি ফাঁকা, নিস্তব্ধ, ভর করেছে যেন সবাই যেন বাহিরে। আরস ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠলো। পার্থের জন্য বরাদ্দ রুমটায় ঢুকে চারিপাশে চোখ বুলালো। পার্থ দেখা রুমেও পেল না। আরস দুই ঠোঁট নেড়ে পার্থকে ডাকতে যাবে, তখন চোখে পড়ল বিছানার পাশে বেডসাইডের উপরে ছোট্ট একটা কাগজে। আরস কপাল কুঁচকে সেদিকে এগিয়ে গেল। বেডসাইডের উপর থেকে সোজা কাগজের টুকরোটা তুলে নিল। ছোট্ট কাগজের টুকরোয় ছোট ছোট অক্ষরে ইংরেজিতে লেখা, দোয়া রইল, তোর নতুন জীবনে সুখী হো। আমার খোঁজ করতে হবে না, আমি চলে যাচ্ছি। সন্ধ্যা 6টায় আমার ফ্লাইট। অবশেষে আরসের কুচকানো কপালে সোজা হয়ে এলো। পার্থ যে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে এটা এতক্ষণে আরসের বোঝা শেষ। কাগজের নিচে একটা ডায়েরি ছিল। ডায়েরিটা সম্পূর্ণ নতুন। আরস আনমনে ডায়েরিটা হাতে তুলে নিল। ডায়েরিটা উল্টে পাল্টে এপাশ ওপাশ দেখে প্রথম পাতাটা খুলল। প্রথম পাতা খুলতেই ডায়েরির মাঝখানে বড় বড় অক্ষরে লেখা চোখে পড়ল, লেডি গুগল, চিঠিটা তোর জন্য। জানি না আমার কাঁপা কাঁপা হাতে কতটুকু অনুভূতি বলে ধরতে পারবো। তোর সামনে আমার অনুভূতি প্রকাশ করার সাহস নেই, এই জন্য ছোট একটা পাতাই তুলে ধরলাম। হয়তো তোর সামনে অনুভূতি তুলে ধরতে নিজেকে সামলাতে পারতাম না। এই ভয়ে তোর সামনাসামনি হওয়ার সাহসটুকু হারিয়ে ফেলেছি। জানিস তো আমার এখন কেমন লাগছে? বুকটা মোচড় দিয়ে উঠেছে, ঠোঁট কাঁপছে। মনের অনুভূতিগুলো অক্ষর হয়ে পাতায় নামানোর সময় হাত পর্যন্ত কেঁপে উঠেছে। তুই হয়তো খুব এক্সাইটেড হয়ে আছিস আমার হঠাৎ চলে যাওয়া এই অবলায় অনুভূতিগুলো কাগজে লিখতে বসার কারণ জানতে। তোকে আর অপেক্ষা করাবো না। দ্বিতীয় পাতাটা উল্টে দেখ, সেখানে আমার হৃদয়ের সব না বলা অনুভূতি লুকিয়ে আছে। আরে ভয় পাচ্ছিস কেন? আমি তো শুধু আমার অনুভূতি তোর হাতে তুলে দিচ্ছি, আমাকে না। শেষ লাইনটা এসে আরসের বুকটা কেমন হু হু করে উঠল। সাহস হচ্ছে না দ্বিতীয় পাতাটা উল্টে দেখার। সে কিভাবে সহ্য করবে তার বইয়ের প্রতি অন্য একটা ছেলের হৃদয় ভাঙা অনুভূতি? আরস দ্বিধায় পড়ে গেল, কি করবে ভেবে। এভাবে চুপে চুপে অন্য কারো প্রকাশ করা অনুভূতি পড়া ঠিক না। তবুও মন মানছে না, কারণটা তার বউ, চিঠিটা তার বইয়ের নামে লেখা। আরস নিজেকে শক্ত করে কাপা হাতে দ্বিতীয় পাতাটা উল্টালো। আমার সর্বনাশ হয়েছে রে, তোকে ভালোবেসে যে আমার বড়টা সর্বনাশ হয়েছে। অবাক হচ্ছিস তো? ভালোবাসা, হ্যাঁ ভালোবাসা। আমি তোকে মনের অজান্তেই ভালোবেসে ফেলেছি। কবে যে তোকে মন দিয়ে বসেছি, ভালোবেসে ফেলেছি জানি না। আমি হয়তো তোকে আঁকড়ে ধরতে চেয়েছিলাম, ভুলে গিয়েছিলাম তোর প্রতি আমার কোনো অধিকার নেই। আজকের পর থেকে আমি চাইলেই তোর পাশে আশেপাশেও ভিজতে পারবো না। জানি না কিভাবে তোর মায়ে পড়ে গেলাম। জানিস তো আমার ভীষণ জানতে ইচ্ছে করে কোথায় গেলে পাওয়া যাবে সেই ভাগ্য, যে ভাগ্য তোকে আমার করে দেবে। তুই জানিস? আরস ডায়েরিটা বন্ধ করে চিপতারা ঠোঁট ভিজে নিল। কয়েক সেকেন্ড শূন্য চোখে তাকিয়ে পুনরায় ডায়েরির তৃতীয় পাঠটা উল্টালো। জানলে কি আর বলবি? বলবি না, কারণ তোর তো আরসকে চাই, তোর শহরে পণ্ডিত মশাইকে চাই। আমার তোকে ভালোবাসার মতো চরম সৌভাগ্য হয়েছিল ঠিকই, শুধু ধরে রাখার সাধ্য হলো না। একটা সময় যাকে আমি ভালোবেসেছিলাম সে আমার জীবনে এমন একটা অনুভূতির সৃষ্টি করেছিল যা আজও এক ধরনের অদৃশ্য আঁকিবুকি হয়ে রয়ে গিয়েছে। তাহলে তোকে ভুলে যাব কিভাবে? চোখ বন্ধ করলে তো তোর মায়াবী মুখটা চোখের সামনে ভেসে ওঠে, তোর হাসি, তোর গলার স্বর শুনতে পাই। আমি যদি বুঝতে পারতাম এমন কিছু হবে তাহলে আমি তোর থেকে দূরে থাকতাম। এমন যদি হতো আমার মনে তোর জন্য কোনো ফিলিংসই জন্মাতো না, আর না আমি তোর থেকে দূরে যাওয়ার কষ্ট পেতাম না। তোকে ভালোবাসার অপরাধে আজ আমি তোর থেকে দূরে যাওয়ার শাস্তি পাচ্ছি। তুই তো সব বুঝতে পারিস, তাহলে আমার মনের অনুভূতিগুলো কেন বুঝতে পারলি না রে লেডি গুগল? আমাকে কেন ভালোবাসতি না? যদি ভালোই না বাসবি তাহলে তোর মায়ে কেন বাঁধলি আমাকে? লাইনগুলো পড়ার পর আরসের গলা ধরে আসছিল, যেন সে নিজের কথাগুলো লিখতে বসেছে। আরস পুনরায় চতুর্থ পাতা উল্টালো। এরপর আর দেখা হবে না। আমার শহরে হাজারো মানুষ চোখের সামনে থাকবে, অথচ তোর প্রিয় মুখটা সেখানে আর থাকবে না। অতি স্মৃতি, সুন্দর স্মৃতি হতে থাকা জগতের জায়গাগুলোতে আবারও যাওয়া হবে, কিন্তু তুই আর সঙ্গে থাকবি না। দীর্ঘ নিঃশ্বাসে এসে ভর করবে, কিন্তু তোকে আর জানানো হবে না। সবকিছু থেকেও খালি খালি লাগবে, কারণ
তুই আর আমার শহরে থাকবি না, চলে যাচ্ছি। তোর সুখের জন্য আমি তোর শহর থেকে বহু দূরে চলে যাচ্ছি, আর দেখা হবে না। বলতে পারিস এটা তোর আমার দেওয়া শেষ উপহার। ভালো থাকবি, আর আরসকে ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখবি। আরস ডায়েরিটা শব্দ করে বন্ধ করে ফেললো, চোখ দুটো বন্ধ করে ঠোক কিনল। আরস আগে থেকে জানতো পার্থ মিমকে ভালোবাসে। আরসের বুকটা ভারী হয়ে আসছে, কিন্তু কিছু করার নেই। জাফর, আরস জাফর কই? মিমের কণ্ঠে আরস চট করে চোখ মেলে তাকালো। দরজার দিকে তাকিয়ে দেখলো মিম প্রশ্নবড় চাহনি নিয়ে রুমে ঢুকে আশেপাশে তাকিয়ে পার্থকে খুঁজছেন। কই কই ডাফার? আপনি তো ডাফারকে ডাকতে এসেছিলেন, কই ও? পার্থ চলে গেছেন। মিম ভ্রু কুঁচকে তাকালো। মানে? আরুষ কিছুক্ষণ চুপ থেকে নিচে সরে বলল, বাংলাদেশ ছেড়ে চলে গেছে। কথাটা শোনার সাথে সাথে মিমের চোখের দৃষ্টি কেমন থেমে গেল। যেন কয়েকটা সেকেন্ডের জন্য সে ঠিকই বুঝতে পারল না কি শুনলো। মিমের অবিশ্বাস্য চাহনি থেকে আরুষ হাতে থাকা ছোট্ট কাগজের টুকরোটা মিমের দিকে বাড়িয়ে দিল। এভাবে হঠাৎ আমাকে না জানিয়ে কেন চলে গেল ও? মিমের কাপা কণ্ঠটা, চোখে মুখে স্পষ্ট অস্থিরতা। আই ডোন্ট নো। আরুষ মিমকে সত্যটা বলল না, দাঁড়িয়ে কথাটাও বলল না। ছোট্ট উত্তরটা দিয়ে চুপ হয়ে গেল। মিম কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, সে যেন বিশ্বাসই করতে পারছে না। তারপর ধীরে ধীরে রুমটার দিকে তাকালো। একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না। মিমের গলাটা এবার অনেক নিচু, অভিমান মেশানো। আর সে আঙ্গুলগুলো চাদরের নিচে লুকিয়ে রাখা ডায়েরিটার উপর গেল, যেন সে নিজের সর্বশক্তি দিয়ে ডায়েরিটা লুকানোর চেষ্টা করছে। তারপর সুন্দর করে আরুষ মিমের থেকে চোখ নামিয়ে ছোট্ট করে বলল, হয়তো বলার সাহস পায়নি। মিম এবার তাকালো আরুষের দিকে। আরুষের চোখ তুলল না, কারণ সে ভয় পাচ্ছিল মিম যদি জানতে পারে আরুষ তার থেকে কিছু লুকোচ্ছে। এই ভয়ে। আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন না তো? আরুষ আবার চোখ তুলে তাকালো। কিছুক্ষণ চুপ থেকে মিমের দিকে তাকিয়ে রইল। সেই চাহনিতে ছিল মায়া, ছিল গভীর কোমলতা। মুখে একটা প্রশান্তি হাসি ফুটল আরুষের। আঙ্গুলগুলো নিয়ে খেলা করতে করতে সুরে প্রতিশ্রুতি দিয়ে বলল, প্রশ্নই আসে না। এই যে ধরলাম হাত, মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বো না। তুমি বিরক্ত হবে, রাগ করবে, আমার সাথে কথা বলা বন্ধ করে দেবে, তবুও না। তোমাকে ছেড়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি। মিমের চোখ খুশিতে ভিজে উঠল, যেন অনেকদিন পর সে ভরসা করার মতো একটা জায়গা খুঁজে পেল। ওর মুহূর্তে কোনো কথা না বলে উঠ করে আরুষকে শক্ত করে জড়িয়ে ধরল। আরুষ প্রথমে একটু থমকে গেল, তারপর সেও চোখ বন্ধ করে হাসি মুখে মিমকে নিজের বাহুর মাঝে আঁকড়িয়ে নিল। এইভাবেই পাশে থাকবেন, কখনো ছেড়ে যাবেন না প্লিজ। আরুষ মাথাটা আলতো করে মিমের চুলের উপরে ঠেকালো। বুকের ভেতরটা অদ্ভুত শান্তিতে ভরে উঠল তার। কোথাও যাব না। দুটি মনের অনুভূতিগুলো পুরোপুরি ঘরে ছড়িয়ে পড়ল। বিছানা চাদরের নিচে লুকিয়ে রাখা ডায়েরিটা নিশ্চুপ পড়ে রইল। একটা অসমাপ্ত ভালোবাসার সাক্ষী হয়ে মেয়েটার আর জানা হলো না কেউ একজন তার জন্য লিখতে বসেছিল, তাকে তার মনে জায়গা দিয়েছিল, তার জন্য দ্বিতীয়বার মন ভেঙেছিল। সময় চলল আপন গতিতে। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না, মানুষ চাইলেও কিছু মুহূর্ত ধরে রাখতে পারে না। শেষে বোঝা যায় জীবন আসলে গন্তব্যের দিকে যে পথ চলার গল্পটাই বেশি সুন্দর। এক্সকিউজ মি, দিস ইজ মাই সিট। পার্থের গম্ভীর গলায় মেয়েটা চমকে উঠল। চমকে ওঠার সাথে সাথে পাশে থাকা পপকর্নগুলো ছিটকে কোলে গিয়ে পড়ল। মেয়েটা জিহ্বায় কামড় বসে পার্থের সিট থেকে উঠে নিজের সিটে যেতে যেতে বলল, সরি, আই এম সো সরি, সিটটা ফাঁকা থেকে বসেছিলাম। মেয়েটা নিজের সিটে ঠিকঠাক হয়ে বসলো। পুনরায় পপকর্ন খেতে খেতে মুখ কাচুমাচু করে সামনের ছেলে অর্থাৎ পার্থের দিকে তাকালো। পার্থ কি ভাবছে দেখার জন্য। সামনে তাকে মেয়েটা হা হয়ে গেল। হাতের পপকর্ন হাতেই রয়ে গেল, তার মুখে গেল না। পার্থর ফর্সা গায়ের রং, কালো ফুল স্লিভ শার্ট, হাতা একটু কোটানো, সাথে কালো প্যান্ট, পুরোটা মিলিয়ে মিনিমাম লুক। শার্টটা ফিটিং হওয়ায় তার গঠনটা বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। এক হাতে ঘড়ি, অন্য হাতে ব্রেসলেট আছে। পার্থ হাত উঁচিয়ে ওভারহেড পিন এর নিচের কাপ ব্যাগটা রেখেছে। মেয়েটা এখনো ঠিকঠাক মতো পার্থর মুখটা দেখতে পারেনি, শুধু লোমহীন আধখোলা ফর্সা বুকটা এবং থুতনিটা দেখা যাচ্ছে। পার্থ ব্যাগ রেখে নিচু হাতে মেয়েটার চোখে চোখ পড়ল। মেয়েটা এখনো পপকর্ন হাতে নিয়ে পার্থর দিকে হা করে তাকিয়ে আছে। অস্বাভাবিক কিছু না, বাংলাদেশ থেকে এমন বিদেশি টাইপের ছেলে আমেরিকান বিমানে। মেয়েটা অবাক হয়ে পার্থকে পর্যবেক্ষণ করছে। পার্থ আদৌ বাঙালি নাকি ভিনদেশি যুবক? হাই, আই এম নাতাশা, অ্যান্ড ইউ? পার্থ পুরো কোচকে মাথা ঘুরিয়ে তাকালো। মেয়েটা হাত বাড়িয়ে পিটপিট করে তাকিয়ে আছে। পার্থ তাকানোর সাথে সাথে নাতাশা নামে মেয়েটা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, আমরা যেহেতু সিটমেট, সেই হিসেবে একটু একটা পরিচিতি হতেই পারি, কি বলেন? পার্থর উদাসীন মুখে বিরক্তি ফুটে উঠল। কথা না বাড়িয়ে সে পুনরায় সামনে তাকিয়ে গভীর কণ্ঠে ছোট্ট করে বলল, পার্থ চৌধুরী। মেয়েটা হাত গুটিয়ে নিল নিচ থেকে। হাত বাড়িয়ে দেওয়ার কারণে অবশ্য খানিকটা অপমান বোধ করলো। অপমানিত হয়ে পপকর্ন চিবোতে চিবোতে মলিন মুখে বলল, নাইস নেম। পার্থ কোনো জবাব দিল না।
নাতাশা পার্থকে কিছু বলতে না দেখে জানালার বাইরে তাকালো। ধীরে ধীরে বিমান রানওয়েতে গতি বাড়িয়ে চলে গেল। ইঞ্জিনের গর্জনে ক্রমশ ভারী হয়ে উঠল। এই কয়েকটা দিন পার্থ বাঙালিদের সাথে মিশে গিয়েছে। বাঙালিদের এত মিলে মমত্ব মায়া পার্থের অভ্যাসে পরিণত হয়েছিল। তাদের দেশে তো আর এত খুনসুটি নেই। নাতাশা জানালা থেকে চোখ ফিরিয়ে নিয়ে মাথা ঘুরিয়ে পুরো বাহন দেখতে লাগলো। বাকি যাত্রীরা কেউ চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে, কেউ আবার আসনের পেছনে হেলান দিয়ে বসে আছে, কেউ ফোন স্ক্রল করছে, তা কেউ পাশের সিটমেটের সাথে গল্প করছে। নাতাশা সবাইকে পরখ করে নিজের পাশে ছেলেটার দিকে তাকালো। পার্থকে এতটা উদাসীন মুখে চোখে বন্ধ করে পেছনের সিটে হেলান দিয়ে থাকতে দেখে চঞ্চল মেয়েটার মুখে খচখচ করতে লাগলো উদাসীনতার পেছনের কারণে জানার জন্য। আর ইউ ওকে? পার্থ বিরক্ত হলো, চোখ খিচে খুলল না, কিন্তু কিছু জবাবেও বলল না। মেয়েটা বুঝলো পার্থ জেগে আছে, আগ্রহ না কথা বলতে। আবার পুনরায় ডেকে উঠল, এই যে শুনছেন, আপনি কি কিছু নিয়ে টেনশন করছেন? বাই এনি চান্স আপনার কি মুড অফ? পার্থ আর নিতে পারল না, চোখ খুলে তৃপ্তির মেজাজে রেখে গিয়ে হাত দিয়ে ইশারা করে ধমকে দিয়ে বলল, আর ইউ ম্যাড? মেয়েটা হঠাৎ পার্থকে রেগে যেতে দেখে কৌতূহল দমিয়ে কাচুমাচু করতে লাগলো। নো। পার্থ আগের নাই রাগী গলায় বলে উঠল, তাহলে জানা নেই চেনা নেই অচেনা একটা ছেলেকে কেন বিরক্ত করছেন? আপনি কি বুঝতে পারছেন না আমি ইন্টারেস্ট না? মেয়েটা কাচুমাচু মুখেই বলল, আমি জাস্ট কথা বলতে চেয়েছিলাম। আমি বেশিরভাগ চুপচাপ থাকতে পারি না, কথা না বলে তোম আটকে আসেন। পার্থ বিরক্ত কণ্ঠে, তো আমি কি করব? মেয়েটা চোখ ছোট ছোট করে বলল, আমার সঙ্গে গল্প করবেন? পার্থ রেগে গিয়েও রাখতে পারল না। এক নিমিষে তার লেডি কুকুলের কথা মনে পড়ে গেল। এভাবেই তার লেডি কুকুল সবসময় বকবক করতো। যত ভুলে যেতে চাইছে ততই যেন হৃদয়ের ব্যথাটা তরতাজা হয়ে উঠেছে। সবকিছু থেকে পালাতে চেয়েও পালাতে পারছে না। কোনো একটা নরম বিকেলের এক কাপ গরম চায়ের দীর্ঘশ্বাসে বুকটা মোচড় দিয়ে উঠল। আর দেখা হবে না, ছোট্ট একটা লাইন, কিন্তু গভীরতা অনেক। আপনি কি কাউকে ভালোবেসেছিলেন? পার্থকে আনমনে কিছু ভাবতে দেখে নাতাশা প্রশ্নটা পুনরায় করে বসলো। পার্থ একটা দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েকে ধমক দিয়েও কিচ্ছু হবে না। পার্থ নিঃশ্বাস নিয়ে ফেলে নিজের উপরে তার ছিল হেসে বিড়বিড় করে উঠল, ভালোবাসি, কি এসে চাই? নাতাশা মেয়েটা পার্থর কথা শুনতে না পেয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে পুনরায় বলে উঠল, বললেন না তো আপনি কি কাউকে ভালোবেসেছিলেন? পার্থ এবার আর সত্যি মেয়েটার কথা নিতে পারলো না। বিরক্ত হয়ে কানে ব্লুটুথ লাগিয়ে সিটের সাথে মাথা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে দিল। নাতাশা মেয়েটা পার্থকে ব্লুটুথ কানে গুঁজতে দেখে আরও বিরক্ত করলো না। আর চোখে একবার পার্থকে দেখে নিয়ে নিজেও চোখ দুটো বন্ধ করে নিল। কি আর করার, প্যাচা রংটা জার্নির থেকে গোমতো জার্নি ঢের ভালো। তার পুরো জার্নি এখন চলবে ঘুম দিয়ে। পার্থ কানের লাইনের সাথে নিজেও হারিয়ে গেল। ব্লুটুথ কানে কান বাজছে। এই জীবন শেষ হয় না, তোমায় ছাড়া ভালো লাগে না, সবকিছু অন্ধকার লাগে, বেঁচে থাকা কি যত না। আমারে মনে পড়লে তুমিও কান দিও গোপনে, সুখে থাকো প্রাণের প্রিয়, আমার ভালোবাসা নিও। আমি এক এমন পাখি, বুকেতে কষ্ট রাখি, সুখেতে দেখাই হাসি, জানো আমি সুখ নিবাসী। কিছুক্ষণ পরে ভাঙা হৃদয় থেকে আফসোসের ভারী একটা নিঃশ্বাস বেরিয়ে এলো। গোলাপি ঠোঁটজোড়াখানি কেঁপে উঠল। বন্ধ চোখের পাতা ভেদ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো কাল বেয়ে। ঠোঁট জোড়া থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো এক পানি। তুমিহীনা জীবন খাতা শূন্যই রয়ে গেল রে। সমাপ্ত।